আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই হাজির হয়েছো আমাদের জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখির পক্ষ থেকে। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়েছ। বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত পাঠে আমরা কি পড়েছিলাম? নিশ্চয়ই সবার মনে আছে। তো চলো বন্ধুরা, পাঠে যাওয়ার আগে আমরা একটু ছবি দেখে নিই, তাহলে আমাদের গত পাঠে আমরা কি পড়েছিলাম তোমরা সবাই মনে করতে পারবে। তোমরা সবাই একটু ছবিগুলো দেখো। সেই ফাঁকে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি কাজী রুনা, সহকারী শিক্ষক, দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ। তো বন্ধুরা, তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ? সবাই একটু দেখে নাও ভালো করে। ছবিগুলো দেখে নিশ্চয় পড়ছে যে আমরা গত পাঠে কি পড়েছিলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমরা আমার বাংলা বইয়ের 120 নং পৃষ্ঠায় অপেক্ষা গল্পটি পড়েছিলাম, তাই না? তোমরা সবাই তোমাদের খাতার মধ্যে শিরোনামটি লিখে নাও, অপেক্ষা। আর এই অপেক্ষা গল্পটি লিখেছেন সেলিনা হোসেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমরা এই গল্পের তৃতীয় পাঠ দেব। তোমরা নিশ্চয়ই ছবিগুলো দেখেছো এবং খুব মনোযোগ দিয়ে দেখেছো, তাই না? গত পাঠে আমরা আমাদের এই ছবিগুলো দেখেছিলাম, আর এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে আজকে আমাদের পাঠ হলো অপেক্ষা। তো তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের পাঠের শিরোনাম লিখে নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, তো তোমরা যেহেতু তোমাদের পাঠের শিরোনাম লিখে নিয়েছো, আমরা আজকে তাহলে আমাদের পাঠ শুরু করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বাংলা বইয়ের 123 নং পৃষ্ঠা খোলো। এর আগে আমরা দুটি পাঠ দিয়েছিলাম, তাই না? তো আজকে 123 নং পৃষ্ঠা, রাহেলা সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে। এখান থেকে আমরা পড়ব 123 নং পৃষ্ঠায়। একদম নিচে দেখো, সে রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্নায় ভরা ছিল উঠোন। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমরা এখান থেকে পড়ব। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে পড়ছি, তোমরা তোমাদের ছোট ছোট আঙুলের সাহায্যে, হাতের আঙুলের সাহায্যে আজকের পাঠটুকু মিলিয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, আরেকটি কথা, পড়ার সময় অবশ্যই তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াটি শুনবে এবং বিরাম চিহ্ন কোথায় কোথায় আছে, দাড়ি কমা, সেগুলো দেখে ভালো করে দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি প্রথমে পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। রাহেলা সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে, কিন্তু জসিম বাড়ি ফিরে না। রুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পরদিন গায়ের লোকেরা জসিমের লাশ নিয়ে আসে বাড়িতে। রুবা কিছুক্ষণ বাবাকে দেখে নিশ্চুপ হয়ে যায়, যেন ওরা কথা বলা ভুলে গেছে। রাহেলা তো বারবার জ্ঞান হারাচ্ছে। গায়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে। দুই বোন রান্নাঘরের দরজায় চুপ করে বসে থাকে। রুমার হাত ধরে ছাকিয়ে বলে, যুদ্ধ মানে কি বুবু? রুমা দুই হাতে চোখ মুছে বলে, বাবার মরে যাওয়া। দুইজন আকাশের দিকে তাকায়। অনেক দূরে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে। তো উঠছেই। ওরা বুঝতে পারে পাশের গ্রামে আগুন দিয়েছে পাকিস্তানি মিলিটারি। দুইজন আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দুজনেই পারে যুদ্ধ মানে কি। ঘোর বর্ষা, বৃষ্টির তোরে ডুবে যায় মাঠ ঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন ধান ক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচু চিংড়ি ধরে আনে। ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে। দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে। যদি লাকড়ির দরকার হয় তখন কি দিয়ে ভাত রান্না করবে মা? দুই বোন অধীর আগ্রহ অপেক্ষায় থাকে। সে রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্নায় ভরা ছিল উঠোন। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের পাঠটুকু পড়ে নিলাম। তোমরা নিশ্চয়ই পাঠের বিষয়বস্তু বুঝতে পেরেছ, তাই না? হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা গত পাঠে আমাদের সাথে যে সকল বন্ধুরা ছিল না, তো তাদের উদ্দেশ্যে আমি প্রথম পাঠটুকু আবার একটু বলছি যে অপেক্ষা সেলিনা হোসেনের একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। তোমরা সবাই জানো যে 1971 সালে আমাদের দেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল এবং ওই যুদ্ধের মাধ্যমে আমরা একটি লাল সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আর যার জন্য আমাদের অনেককে জীবন দিতে হয়েছিল, অনেকে শহীদ হয়েছিল। তো সেরকম একটি ঘটনা আমাদের আজকে অপেক্ষা গল্পে তুলে ধরা হয়েছে। এখানে রুবা এবং রুমা দুই বোন আর তাদের বাবা জসিম মিয়া এবং মা রাহেলা খাতুনের গল্প দিয়ে শুরু করা হয়েছে। প্রথম দিকে দেখতে পেয়েছিলাম যে রুবার জন্মদিন নিয়ে তাদের মা বাবা আলোচনা করছিল যে রুমার জন্মদিনে কি হয়েছিল।
তাদের গাছটা শিউলি ফুলে ভরে গিয়েছিল। আবার রুবার জন্মদিনের গল্প শুনেছিলাম আমরা, তাই না? তো এরকম গল্প একসময় রুবার বাবা বাজারে গেল এবং বাজার থেকে এসে দপাস করে তিনি বসে পড়লেন। তার স্ত্রী রাহেলা বানু যখন তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে বলল যে যুদ্ধ লেগে গেছে। অর্থাৎ সে 1971 সালের 7ই মার্চে সে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা করেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো সবাই দেখতে পেলো যে বিবিসি নিউজে সে বঙ্গবন্ধুর ঘোষণা দিচ্ছে এবং লোকজন সবাই উত্তেজিত, সবাই একই কথা যে যুদ্ধ করতে হবে, যেভাবে হোক যুদ্ধ করতে হবে, দেশ বাঁচাতে হবে। এবং একসময় রুমাদের গায়ে মিলিটারি এসে পড়লো এবং রুমা বাবা বাজার থেকে আসার সময় তার বাবার গায়ে গুলি লাগলো এবং সেই গুলিতে তিনি কি করলেন, নিহত হলেন। তার সমস্ত শরীর রক্তে মাখামাখি হয়ে যায়। তো সে সবাই বাড়িতে আসলো, মিলিটারিরা সমস্ত গ্রামে আগুন জ্বালিয়ে দিল। তো রুমা রাহেলা বেগম তার সন্তানদের নিয়ে অন্য কোথাও পালিয়েছিলেন আর তাদের বাড়িতে বড় বড় গাছ থাকার কারণে তাদের বাড়িতে আগুন লাগতে পারেনি। তো পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আজকে পাঠে দেখা যাচ্ছে রাহেলা সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে আছে, কিন্তু জসিম তো আর বাড়ি ফিরে না। তারা কিন্তু তখনও জানে না যে জসিম আর নেই। জসিমের সমস্ত শরীর রক্তে রক্তে মাখামাখি হয়ে গেছে। রুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পরদিন গায়ের লোকেরা কি করে, জসিমের লাশ নিয়ে সে তাদের রুমার বাবার লাশ নিয়ে বাড়িতে আসে এবং রুমা যে বাবাকে প্রচন্ড ভালোবাসতো, তারা কি করে বাবাকে দেখে একদম নিশ্চুপ হয়ে যায়, তাদের পুরোপুরি চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়, কোনো কথা বলে না, যেন ওরা কথা বলতে ভুলে গেছে। আর তার স্ত্রী, জসিমের স্ত্রী এবং রুমার মা রাহেলা বানু বারবার জ্ঞান হারাচ্ছে। গায়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে। দুই বোন রান্নাঘরের দরজায় চুপ করে বসে থাকে। রুবার হাত ধরে ঝাঁকিয়ে বলে যুদ্ধ মানে কি বুবু, বোনকে প্রশ্ন করে। তখন রুবা দুই হাতে মুখ বুজে বলে যে বাবার মরে যাও। আবার দুইজন আকাশের দিকে তাকায়, অনেক দূরে দেখতে পায় যে কালো ধোয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে। ওরা বুঝতে পারে যে পাশের গ্রামে মিলিটারিরা আগুন লাগিয়ে দিয়েছে। অর্থাৎ এর আগে যখন তাদের গ্রামে সেই নদীর ধারে আগুন লাগিয়ে দিয়েছিল, বাজারে আগুন লাগিয়ে দিয়েছিল, তো আজ আবার যখন আকাশে ধোয়া উঠলো তখন তারা বুঝতে পারলো যে পাশের গ্রামে মিলিটারিরা আগুন লাগিয়ে দিয়েছে। এবং দুই বোন আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দুজনেই তখন বুঝতে পারে আসলে যুদ্ধ মানে কি। যুদ্ধ মানে এই যে লড়াই, এই যে সংগ্রামী, যে আগুন দেওয়া, অর্থাৎ তাদের মনে যে প্রশ্নটা ছিল তখন তারা সেটার মাধ্যমে বুঝে যায় যে যুদ্ধ মানে কি। সে আগুন দেওয়া দেখেই বুঝে যায়। ঘোর বর্ষা, বৃষ্টির করে সব কিছু ডুবে, মাঠ ঘাট সব ডুবে গেছে। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে আর দুই বোন ধান ক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচু চিংড়ি, ছোট ছোট চিংড়ি ধরে আনে। ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। দুমুঠো চাল মাটির কলসিতে সব সময় রাহেলা বানু অন্যের বাড়ি থেকে চাল আনার পর সে কি করে হাতে দিয়ে দুমুঠো চাল হাঁড়িতে জমিয়ে রাখে সবসময়, যে রাতে যদি কোনো মুক্তিযোদ্ধা আসে তাহলে তাদের জন্য সে রান্না করবে। দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে, অর্থাৎ সেই জ্বালানি, যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি কাঠ, সেই লাকড়ি কুড়িয়ে আনে এবং রান্নাঘরে জমিয়ে রাখে। যদি লাকড়ির দরকার হয় তখন মা কি দিয়ে ভাত রান্না করবে সেই ভাবনা থেকে তারা কি করে তাদের মায়ের জন্য লাকড়ি কুড়িয়ে আনে এবং রান্নাঘরে জমিয়ে রাখে। দুই বোন অধীর অপেক্ষায় বসে থাকে। সে রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্নায় ভরা ছিল উঠোন। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকে আমাদের পাঠটুকু জানতে পারলে এবং সবাই আজকের পাঠ্যাংশটুকু বুঝতে পেরেছো, তাই না? দেখো আমাদের 123 নং পৃষ্ঠায় রাহেলা সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে। আমরা এখান থেকে আজকে আমাদের পাঠটুকু পড়লাম যে একদম নিচে 123 নং পৃষ্ঠায় জ্যোৎস্নায় ভরা ছিল উঠোন, তাই না বন্ধুরা? তো তোমরা সবাই নিশ্চয়ই আমাদের পাঠটি বুঝতে পারলে যে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের সময়কার সেই পাঠটি, আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে একটি গল্প লিখেছেন সেলিনা হোসেন। দেখো আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি বন্ধুরা। ছবিটি কি দেখা যাচ্ছে? ছবিটি দেখেই বুঝতে পারছো যে সে আমাদের মহান মুক্তিযুদ্ধ। দেখো মুক্তিযোদ্ধারা কত পরিশ্রম করেছিল এবং কিভাবে যুদ্ধ করেছিল। দেখো এই যে পানিতে নেমে, তারপরে এই যে ব্রিজের নিচে পাকিস্তানি সেনারা যখন ব্রিজের উপরে ছিল, এই যে দেখো ব্রিজটাতে আগুন লাগিয়ে দিয়েছে। এখন দেখো একজন মুক্তিযোদ্ধা আরেকজন আহত মুক্তিযোদ্ধাকে নিয়ে যাচ্ছে, তাই না? অথবা সে নিহত হয়েছে, সেই জসিম মিয়ার মতো এরকম অনেকেই কিন্তু আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন। তো এরকম আহত মুক্তিযোদ্ধাদেরকে আরেকজন মুক্তিযোদ্ধা কিভাবে নিয়ে যাচ্ছে এবং সাথে আমরা কি আমাদের স্বাধীন বাংলাদেশে সেই লাল সবুজের পতাকা দেখতে পাচ্ছি, তাই না? যেটা আমাদের অনুপ্রেরণা ছিল। তো বন্ধুরা, এরকম একটি মুক্তিযুদ্ধের গল্প আমরা আজকে শুনলাম। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে আজকের পাঠটি শুনেছ। তো আজকের পাঠে আমাদের কিছু যুক্তবর্ণ আছে, আমাদের অনেক যুক্তবর্ণ আছে, কিন্তু আমরা ইতিমধ্যে যুক্তবর্ণ ভাঙা শিখে গেছি। নতুন নতুন শব্দ তৈরি করতে পারি এবং চমৎকার চমৎকার বাক্য তৈরি করতে পারি, তাই না? তবে আমি আজকে পাঠে থেকে তোমাদের জন্য কিছু যুক্তবর্ণ খুঁজে নিয়ে এসেছি এবং সেটা ভেঙে শব্দ তৈরি করেছি। তোমরা একটু দেখো এবং মিলিয়ে নাও।
আর বন্ধুরা, আমি যে শব্দগুলো তৈরি করেছি তোমরা আরো নতুন নতুন শব্দ তৈরি করবে এবং নতুন নতুন বাক্য তৈরি করবে। বন্ধুরা দেখা যাচ্ছে, দেখো তোমাদের পাঠে ছিল স আর চ, তাই না? আশ্চর্য, পশ্চিম, এরকম অনেক শব্দ হয়। যেমন স আর চ আমি লিখেছি আশ্চর্য, এবং আশ্চর্য দিয়ে বাক্য তৈরি করেছি, তার কথায় আমি আশ্চর্য হলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই চমৎকার চমৎকার বাক্য তৈরি করবে। এরপর আমি লিখেছি ক্ষীয়, দেখো ক এবং মূর্ধন্য ষ, তাই না? শিক্ষক, অপেক্ষা, কর্তৃপক্ষ, তাই না? অনেক অনেক শব্দ হয়, তোমরা তোমাদের মন মতো তো শব্দ লিখবে। রুমা রুবা বাবার জন্য অপেক্ষা করে। স আর ন, স আর ন, দন্ত স, স্নান। ঠিক আছে, চলো স্নান করে আসি, অর্থাৎ আমরা চলো স্নান করে আসি। ঠিক আছে বন্ধুরা, তারপরে আরেকটি কি লিখেছি জ এবং ইয়, তাই না? জ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞানী। আমি একটি চমৎকার শব্দ লিখেছি, আমি বিজ্ঞানী হতে চাই। তোমরা নিশ্চয়ই সবাই বিজ্ঞানী হতে চাও, তাই না? তো তোমরা তোমাদের মনের মতো করে বাক্য তৈরি করবে এবং আরো সুন্দর সুন্দর বাক্য তৈরি করবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই তুলে নিয়েছো। দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে স আর চ, আশ্চর্য, ক আর মূর্ধন্য ষ, তাই না? অপেক্ষা, দন্ত স এবং ন, দন্ত ন, চলো স্নান করে আসি। জ এবং ইয়, বিজ্ঞানী, আমি বিজ্ঞানী হতে চাই। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই তুলে নিয়েছ। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা আজকে যে পাঠ করলাম, এই পাঠটুকুতে আমাদের কিছু অজানা শব্দ রয়েছে, তাই না? যে শব্দের অর্থগুলো আমরা জানি না, আর যদি আমরা এই শব্দের অর্থগুলো জানি, তাহলে এই পাঠটুকু আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা তোমাদের পাঠ থেকে কিছু অজানা শব্দ খুঁজে বের করো, আমি তোমাদের সেখান থেকে অর্থ বলার চেষ্টা করি। তো তোমরা আমাকে একটু বলো যে কোন শব্দগুলো তোমাদের কাছে অজানা। ঠিক আছে বন্ধুরা, আমরা একটু দেখি আজকের পাঠে আমাদের কাছে কোন শব্দগুলো অজানা মনে হচ্ছে। তোমরা একটু ভালো করে দেখে নাও। আমিও তোমাদের জন্য কিছু অজানা শব্দ খুঁজে বের করেছি, তোমরা একটু দেখে নাও। দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে মিলিটারি, তাই না? বলেছিল গ্রামে মিলিটারি এসেছে, আগুন লাগিয়ে দিয়েছে মিলিটারি। সেই মিলিটারি হলো সামরিক বাহিনী। পাকিস্তানের যে সামরিক বাহিনী ছিল তাদেরকে বলা হয়েছে মিলিটারি। মিলিটারি সামরিক বাহিনী, গায়ে মিলিটারি এসেছে। আমি একটি বাক্য লিখেছি, তোমরাও সাথে সাথে অবশ্যই যে নতুন শব্দগুলো শিখবে সেই শব্দগুলো দিয়ে আবার চমৎকার চমৎকার বাক্য তৈরি করবে। ঠিক আছে বন্ধুরা, মিলিটারি সামরিক বাহিনী, গায়ে মিলিটারি এসেছে। লাকড়ি, বলেছিল না যে রুবা রুবা কি করে, তার মায়ের জন্য লাকড়ি জমিয়ে রাখে রান্না করে। সে লাকড়ি মানে জ্বালানি কাঠ, লাকড়ি জ্বালানি কাঠ। মা লাকড়ি গুছিয়ে রাখছে, মা লাকড়ি গুছিয়ে রাখছে। বা তোমরা তৈরি করতে পারো যে রুবারুমা রান্নার জন্য লাকড়ি গুছিয়ে রাখছি। ঠিক আছে, নিশ্চুপ, রুবারুমা নিশ্চুপ হয়ে গিয়েছিল, তাই না? তো নিশ্চুপ, নীরব, নিশ্চুপ মানে নীরব, অর্থাৎ সম্পূর্ণ চুপ, একেবারে চুপ, এটাকে বলা হয়েছে নিশ্চুপ। ওরা সবাই নিশ্চুপ হয়ে যায়, ওরা সবাই নিশ্চুপ হয়ে যায়। রুবারুমা বাবার লাশ দেখে নিশ্চুপ হয়ে গিয়েছিল, রুবারুমা বাবার লাশ দেখে নিশ্চুপ হয়ে গিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা তোমাদের মনের মতো সুন্দর সুন্দর বাক্য তৈরি করবে। দেখো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা সবাই একটু দেখে নাও যে মিলিটারি সামরিক বাহিনী, মিলিটারি সামরিক বাহিনী, গায়ে মিলিটারি এসেছে। ঠিক আছে বন্ধুরা, লাকড়ি জ্বালানি কাঠ, মা লাকড়ি গুছিয়ে রাখছে, মা লাকড়ি দিয়ে চুলা জ্বালায়। গুড, এরকম চমৎকার চমৎকার বাক্য তোমরা তৈরি করতে পারো। বা মা লাকড়ি দিয়ে রান্না করছে। নিশ্চুপ, নীরব, তাই না? ওরা সবাই নিশ্চুপ হয়ে যায়, ওরা সবাই নিশ্চুপ হয়ে যায়। রুবারুমা বাবার লাশ দেখে নিশ্চুপ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এরকম সুন্দর করে আমাদের শব্দের অর্থগুলো লিখবো। এবং আমি বলেছি যে আমি যে বাক্যগুলো তৈরি করেছি তোমরা সেগুলো না, তো আমি জানি তোমরা আরো চমৎকার চমৎকার বাক্য তৈরি করতে পারো এবং এরকম তোমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করবে। যখনই কোনো অজানা শব্দ শিখবে সাথে সাথে বাক্য তৈরি করে ফেলবে, তাই না? বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, আমরা এই মাতৃভাষায় চমৎকার চমৎকার বাক্য তৈরি করতে পারবো। আর আমরা যত সুন্দর বাক্য তৈরি করতে পারবো আমাদের ভাষাকে আমরা কি
তত বেশি সমৃদ্ধ করতে পারবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই তুলে নিয়েছো। তা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু আজকের পাঠটি খুব মনোযোগ দিয়ে শুনেছো, তাই না? এখন যদি আমি তোমাদেরকে এই পাঠ থেকে কোনো প্রশ্ন করি, তোমরা নিশ্চয়ই পাঠের উত্তর দিতে পারবে। তো বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বইটি বন্ধ করো। তো আমি তোমাদেরকে এই পাঠ থেকে ছোট ছোট কিছু প্রশ্ন করব, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের বইটি বন্ধ করে দিয়েছো। তো আমার ছোট্ট ছোট সোনামণিরা, তোমাদের কাছে আজকে আমার প্রথম প্রশ্ন, আমাদের এ অপেক্ষা গল্পটি কে লিখেছেন বলো তো? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক বলেছো, চমৎকার। সবাই উত্তর দিতে পেরেছো যে আজকের এই অপেক্ষা গল্পটি লিখেছেন সেলিনা হোসেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের পাঠ থেকে যে আমি কিছু সব প্রশ্ন তৈরি করেছি, তোমরা সবাই একটু দেখে নাও এবং সাথে সাথে আমাকে উত্তরগুলো বলো। দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে কিনা? 1 নং প্রশ্ন, রাহেলা বানু প্রতিদিন 2 মুঠো চাল উঠিয়ে রেখে দিত কেন? আমরা দেখেছি যে জসিম মিয়া যখন মারা যায় তখন তাদের অবস্থা খুবই খারাপ এবং রাহেলা বানু পাশের বাড়ি থেকে চাল এনে রান্না করতো। তো সেখান থেকে রাহেলা বানু 2 মুঠো চাল সে উঠিয়ে রাখতো। কেন রাখতো বলো তো? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক বলেছো যে রাহেলা বানু সেই চালগুলো উঠিয়ে রাখতো কারণ বাড়িতে যদি কোনো মুক্তিযোদ্ধা আসে তাদেরকে খাবার দিতে হবে, তাদেরকে রান্না করে খাওয়াতে হবে। সেই কথা চিন্তা করে রাহেলা বানু কি করতো? হাড়ি থেকে 2 মুঠো চাল উঠিয়ে রাখতো। 2 নং প্রশ্ন, রুবা রুমার হাত ধরে কি জানতে চেয়েছিল? উত্তরে রুমা কি বলেছিল? তোমরা কিন্তু তোমাদের পাঠে একটু আগে পড়েছো, তাই না? যে রুবা রুমার হাত ধরে জানতে চেয়েছিল যুদ্ধ মানে কি বুবু? তখন রুবা বলেছিল যে যুদ্ধ মানে হলো বাবার চলে যাওয়া। যেহেতু তারা দেখেছে তাদের বাবা লাশ নিয়ে বাড়িতে এসেছে, তাদের বাবার সেই রক্ত মাখা শরীর, তো তারা যেহেতু ছোট, তারা তখনও কিন্তু জানে না যে যুদ্ধ মানে কি। তো তাদের বাবার লাশ দেখে তারা ভেবেছিল, তখন রুমা উত্তর দিয়েছিল, রুমার হাত ধরে যখন জিজ্ঞেস করেছিল তখন রুমা উত্তর দিয়েছিল যে যুদ্ধ মানে হলো বাবার চলে যাওয়া। বন্ধুরা, আমাদের 3 নং প্রশ্ন, রুবা আর রুমা কিভাবে পরে যুদ্ধের মানে বুঝতে পেরেছিল? আমরা দেখেছি যখন বললো যে বাবার চলে যাওয়াটা যুদ্ধ, কিন্তু এরপরে যখন দেখলো যে দূরে ধোঁয়া উঠছে এবং ধোঁয়াগুলো কি অনেক দূর পর্যন্ত উঠছে, তখনই তারা বুঝতে পারলো। আবার পাশের গ্রামে যখন মিলিটারিরা আগুন লাগিয়ে দিয়েছিল, তখনই তাদের কাছে যুদ্ধের মানেটা পরিষ্কার হয়ে গেছিল এবং সেই আগুন দেখে তারা বুঝতে পেরেছিল যে যুদ্ধের মানে কি। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো তুলে নিয়েছো। আমি আবারও বলছি, তোমরা সাথে সাথে একটু প্রশ্নটা তুলে নাও। আর যাদের তুলতে সমস্যা হচ্ছে তোমরা তোমাদের মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 1 নং প্রশ্ন, রাহেলা বানু প্রতিদিন 2 মুঠো চাল উঠিয়ে রেখে দিত কেন? রাহেলা বানু প্রতিদিন 2 মুঠো চাল উঠিয়ে রেখে দিত কেন? ঠিক আছে বন্ধুরা। 2 নং প্রশ্ন, রুবা রুমার হাত ধরে কি জানতে চেয়েছিল? উত্তরে রুমা কি বলেছিল? আর আমাদের 3 নং প্রশ্ন, রুবা আর রুমা কিভাবে পরে যুদ্ধের মানে বুঝতে পেরেছিল? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আজকে আমাদের পাঠে আমার সাথে ছিলে এবং আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো, তাই না বন্ধুরা? তো তোমাদের কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই যে ঘরে বসে শিখির পেজে যত ক্লাস আছে তোমরা নিয়মিত দেখবে, বাড়ির কাজ করবে এবং এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবে, যাতে বাংলাদেশের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে যায় এবং তারাও তোমাদের মতো করে দেখতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো এই পাঠের বাকি অংশ আমরা আবার আগামী ক্লাসে ঠিক আগামী বুধবার এই সন্ধ্যা 7:30টায় আমরা আগামী পাঠ দিব এবং সেই পাঠে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আরেকটি কথা, তোমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার